আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, একটু কষ্ট করে সাবস্ক্রাইব করে নিন। তো আর বেশি কথা না বলে চলুন গল্প শুরু করি। ওর বুঝে থাকা চোখের ঘন পাপড়িগুলো মাঝে মধ্যে কেঁপে উঠছে আলতো করে। নূর পেট উল্টে ঘুমিয়ে আছে, নুজার ডান হাতের বাহুতে মাথা রেখে। রেজনিতে মুচকি হেসে ওঠে। সত্যি এদের দুজনকে একসাথে দেখলে আলাদা একটা আনন্দ লাগে মনে। রেজওয়ান নিজের অজান্তেই আজ নুজার মাথার একদম কাছে গিয়ে সোফার সামনে দুই হাঁটু গেড়ে বসে পড়ে। একদম কাছ থেকে দেখতে থাকে নুজাকে, আপন করে দেখে নেয়। তবে তার নুজাকে দেখার তৃষ্ণা তো আর মেটে না। এই তৃষ্ণা আরো প্রখর হয়ে ওঠে। রেজনের মনে হচ্ছে আগে ঘুমন্ত নুজার গালে নিজের ঠোঁট ছুঁয়ে দিতে। এটা বাস্তবে কখনোই সম্ভব হবে না হয়তো। তাই আলগোছে অগোচরে রেজওয়ান নিজের ইচ্ছেকে পূর্ণ করতে চায়। রেজওয়ান নিজের মনে বলে বলে, তোমায় নিজের করে পাবো কিনা জানি না, কিন্তু একটাবার তোমায় নিজের ভেবে নিলাম। এ বলেই রেজওয়ান নুজার নরম গালে নিজের ঠোঁট বসিয়ে দেন। আলতো করে বসিয়ে দেয়, কিন্তু ওর চোখে ভয়, ভীষণ ভয়। যদি নুজা বুঝতে পারে তো ওকে কোরবানি করে দেবে আজ, আর কিছু না। কিন্তু তারপরও রেজওয়ান নিজেকে সরিয়ে নেয় না। আরও একবার গভীরভাবে ঠোঁট ছুঁয়ে দেয় নুজার গালে। কতটা সুন্দর এই অনুভূতির অনুভবগুলো। রেজওয়ানের হাত পা কাঁপছে নুজার ভয়ে, আর কিছুটা সংকোচে। লজ্জাও লাগছে রেজওয়ানের এমন একটা কাজ করতে। কিন্তু মনের আকাঙ্ক্ষী আর লাজ মানে? রেজওয়ান চোখ বুজে নুজার গালে নিজের ঠোঁট বসিয়ে বসে রয়। রেজওয়ানের শ্বাস নিতেও কষ্ট হচ্ছে এখন লজ্জায়। নুজার ঘুম ইতিমধ্যে হালকা হয়ে এসেছে। সে ঘুমের মধ্যে উষ্ণ কিছু অনুভব করতে পারছে। রেজওয়ান নুজার গালে ঠোঁট ছুঁয়ে বসে আছে। গায়ের লোমগুলো খাড়া হয়ে গেছে। রেজওয়ানের সাথে ওর হার্টবিট দ্রুত হচ্ছে। মনে হচ্ছে হার্টবিট গলে বেরিয়ে আসবে। জীবনে প্রথম কোনো নারীর এতটা কাছাকাছি। নার্ভাস তো হবেই, কিন্তু যেই না ও নুজার চোখের পাতা নড়তে দেখে সাথে সাথে ঘর থেকে বেরিয়ে এসে ছিটকে নুজার থেকে দূরে সরে গিয়ে ফ্লোরে বসে পড়ে। নুজা জেগে নেই তো? আল্লাহ, যদি নুজা বুঝে ফেলে তাহলে আজ ফজর বাদ রেজওয়ানের জানাজা নিশ্চিত। রেজওয়ান ওভাবে ফ্লোরে বসে থাকা অবস্থায় বুকে হাত দিয়ে জোরে জোরে শ্বাস নিতে থাকে। কিছু একটার আওয়াজ শুনে আমার চোখ খুলে যায়। সাথে সাথে আমি সিলিংয়ের দিকে তাকাই, তারপর পাশে তাকাই, কিন্তু নূর তো উঠেনি। মনে হলো কেউ উঠেছে। আমার চোখ যায় সোফার সামনে, টি টেবিলের পাশে মেঝেতে বসে থাকা রেজওয়ানের উপর। উনি এভাবে বসে আছেন কেন? আমি হকচকিয়ে তাড়াতাড়ি উঠে বসি। পাশে থাকা ওনাটা গায়ে জড়িয়ে ওনাকে জিজ্ঞেস করি, আপনি এখানে এভাবে এত রাতে? রেজন এটা শুনে থতমত খেয়ে চারপাশে তাকিয়ে বলেন, আমার এয়ারপোর্ট এখানে পড়ে গেছে, তাই খুঁজছিলাম। অদ্ভুত উত্তর। এত রাতে এটা এখানে খুঁজছেন, তাও আবার এইভাবে বসে? আমি ঘড়ির দিকে তাকাই। এখনও তাহাজ্জুদের সময় হয়নি, তাই দীর্ঘশ্বাস ফেলে আবার বালিশে মাথা রাখি। তারপর আমার নূরের ঘুমন্ত মাথাটা নিজের বাহুতে নিয়ে নেই। এই লোকের চিন্তা আমি না করলেই চলবে। কিন্তু ঘুম ভাঙলে আর সহজে ঘুম আসে না। রেজওয়ান ধীরে ধীরে উঠে গিয়ে বেডে শুয়ে পড়েন, বাঁ কাত হয়ে আমার দিকে মুখ ঘুরিয়ে। উনি এভাবেই ঘুমান। আমি ডান কাত হয়ে ঘুমাই, কারণ এটা সুন্নত। রেজওয়ান চোখ বুজে নিয়েছেন। ওনার গায়ে গেঞ্জি নেই, শুধু একটা হাফ ট্রাউজার। 6 ফিট লম্বা শরীরটা দেখে মনে হচ্ছে আমার কোনো ভাস্করের নিখুঁত হাতে করা মূর্তি উনি। একদম টোন শক্ত আর আঁকাবাঁকা পেশিতে ভরা। বুকটা চওড়া, বুক থেকে পেটে নামা 6টা প্যাক একদম স্পষ্ট। এটা দেখে যে কেউ বলতে বাধ্য হবে কোনো ফিটনেস ম্যাগাজিন থেকে উঠে এসেছেন এইমাত্র উনি। না না, কেউ না দেখুক, না দেখলেই ভালো। ওনার গায়ের রংটা দুধে আলতা, মানে মিল্কি ফেয়ার, আর এর মধ্যে গায়ের উপর আলো পড়ছে। এটা আরেক রকম জেল্লা বের হচ্ছে। ওনার শরীরটা শার্প আর সিমেট্রিক, না বেশি না কম, একদম ব্যালেন্সড। পেশিগুলো টান টান, ঘাড়টা শক্ত আর বাহুগুলো পারফেক্ট। সব মিলে এতটাই পারফেক্ট যে ওনাকে দেখলে মনে হয় উনি মডার্ন সিরিজের কোনো হিরো। এই শরীর হয়তো একদিন এতটা পারফেক্ট হয়নি। ওয়ার্কআউট করতে করতে হয়েছে। প্রতিদিন দেখি সকালবেলা জিম হলে গিয়ে ঘন্টার পর ঘন্টা পড়ে থাকেন। প্রথম প্রথম মনে হতো উনি ইচ্ছে করে নিজের শরীর দেখানোর জন্য খালি গায়ে ঘুমান, কিন্তু ধীরে ধীরে বুঝতে পারলাম আসলে এটা ওনার অভ্যাস। মাঝে মধ্যে দেখেছি রাতে ঘুমের মধ্যে টি শার্ট খুলে নিয়ে ঘুমান। যার যেমন অভ্যাস আর কি। আমি চুপচাপ ওনার দিকে তাকিয়ে রই। আজ কেন জানি ওনাকে দেখতে ইচ্ছে করছে, কিন্তু না, ইচ্ছে মতো সব করলে চলে না। আমার এই চোখ ওনার দিকেই যাবে, তাই আমি নিজের ওনা দিয়ে আমার চোখ মুখ ঢেকে নেই আর ঘুমাতে চেষ্টা করি। এখন রাত 9টা। প্রকৃতি প্রচণ্ড ঝড়ের পূর্বাভাস দিচ্ছে। চারিদিকে হু হু করে বাতাস বইছে। গা হিম শীতল করা বাতাস বইছে। এই বাতাসের মধ্যে আমি মাইশাদের বাড়ির উদ্দেশ্যে যাচ্ছি রিক্সা করে। এই ঝড়ের মধ্যে বাড়ি অবধি যাওয়া সম্ভব না হয়তো, আর যেতেও চাই না। রেজওয়ানকে যেই না একটু ভালো ভেবেছিলাম, তখনই ওনার আসল রূপ বেরিয়ে এলো। একজন মানুষ কিভাবে এমন করতে পারে? আজ অফিসে ডিনার পার্টি ছিল। রেজওয়ান অফিসের সব প্রজেক্ট মেম্বারদের নিয়ে রেস্টুরেন্টে ট্রিট দিতে এসেছেন। আমিও এসেছি। আসতে চাইনি, উনি জোর করে নিয়ে এসেছেন। আজ অফিসের দেরিতে গিয়েছিলাম বলে ওভারটাইম করতে হয়েছে। সবাই খেয়েছেন, কিন্তু আমি কারোর সঙ্গে মিশিনি। একটা সিঙ্গেল টেবিলে কর্নারে বসেছিলাম। স্যারের মেয়ে তাসমিকেও ইনভাইট করেছিলেন, সেও এসেছে। তার সাথেই সবাই হেসে খেলেছেন। যাওয়ার সময় রেজওয়ান নিজের গাড়িতে আমায় না নিয়ে রাশ স্যারের মেয়েকে লিফট দিয়েছেন। আমি নিজের স্কুটি আনিনি, ওনাকে ড্রাইভ করে নিয়ে এসেছিলাম। এটা তো আমার কাজ, তাই না? আর এখনই রাতে আমায় একা ফেলে দিয়ে চলে গেলেন। কতটা অমানুষ হলে এমন করা যায়? আমার ভিতরটা মোচড়াচ্ছে কষ্টে। কেউ বুঝবে না কতটা কষ্ট হচ্ছে আমার রিজওয়ানের এই মীর জাফরের জন্য।
আমার খুব ইচ্ছে হচ্ছে রেজওয়ানের চোখের দিকে তাকিয়ে চোখ রেখে বলতে, কি করে পারলেন এতটা নিষ্ঠুর হতে রেজওয়ান, আপনি এমন কেন? কিন্তু আফসোস তা বলার সাধ্য আমার নেই। এখন বারবার উনি ফোন দিচ্ছেন, কিন্তু আমি ধরছি না। কেন ধরবো? কে হন উনি আমার? নাটক করে ফোন দিচ্ছেন। আমি আর এই লোকের চোখের সামনে যাব না। হায়রে টাকা, এই টাকার জন্যই সব। এই এতদিনে একটা ফ্ল্যাট কেনার টাকা জমা হয়ে গিয়েছিল, কিন্তু শেষ মুহূর্তে সেটাও বিসর্জন দিলাম মাইশার জন্য। আসলে মাইশার মায়ের ক্যান্সার ধরা পড়েছিল। মাইশার ওর মা, ওদের ছোট্ট সংসার। মাইশা দিশেহারা হয়ে গিয়েছিল, কিছুই ছিল না ওর হাতে, মাত্র একটা বাসা ছাড়া। মায়ের চিকিৎসা করাতে হলে বাসাটা বিক্রি করতে হতো। আমি ওকে সেটা করতে দিইনি। নিজের অ্যাকাউন্টে যা ছিল সব দিয়ে দিয়েছি। কি করতাম? আমি তো জানি এতিম হওয়া কতটা কষ্টের। আমি চাই না মাইশাও সেটা অনুভব করুক। ও নিতে চায়নি। আমি বলেছি, যেদিন তোকে আল্লাহ অনেক দেবেন সেদিন আমি ফেরত নিয়ে নেব। আলহামদুলিল্লাহ, এখন ওর মা ভালো আছেন। তিনি আমার আরেক মা। রেজন হয়তো কোনো ফাইলের জন্য ফোন দিচ্ছেন। আমি ফোন ধরি না, সুইচ অফ করে দিয়েছি ফোন। অলরেডি চলে এসেছি মাইশাদের বাড়িতে। এদিকে রেজন বাড়ি ফিরে রুমে নুজাকে না দেখে রোজাকে গিয়ে জিজ্ঞেস করে, নুজা বাড়িতে এসেছে কি? রোজা জানায় না, আসেনি। রাজিয়া শেখ আজ বাড়িতে নেই, এক বান্ধবীর বাসায় গেছেন কাজে। রোজার উত্তর শুনে রেজনের ভিতরটা ধুকপুক করতে থাকে। রোজা বলে, কেন, তোমার সাথে তো আসেনি। রেজন আর কিছু না ভেবে তাড়াতাড়ি বেরিয়ে যায় বাড়ি থেকে। রোজা থ হয়ে যায়। কি হলো? রেজন গাড়ি নিয়ে সোজা রেস্টুরেন্টের দিকে ছুটছে আর নুজাকে কল করছে, কিন্তু নুজা ফোন ধরছে না। নুজা এবার ফোন সুইচ অফ করে রেখেছে। রেজওয়ান নিজের গালে জুতা দিয়ে মারতে ইচ্ছে করছে। এই প্ল্যানটা ওকে আরেস্ট দিয়েছিল, নুজাকে একটু জেলাস ফিল করাও, ও নিজেই ওর ফিলিংস বলে দেবে। এই জেলাসির দৌড়ে, প্রেমের দৌড়ে রেজওয়ান নিজের বিবেকবোধ হারিয়ে এবং উন্মাদের মতো কাজ করেছে। এতক্ষণে বৃষ্টি নেমে গেছে। বৃষ্টি বলে ভুল হবে, তুমুল ঝড় নেমেছে। রেজওয়ান রেস্টুরেন্টের নিচে এসে চারদিকে তাকায়, কিন্তু নুজা নেই। কয়েকজনকে জিজ্ঞেস করে, কেউ দেখেনি। রেজওয়ান চারদিকে বৃষ্টির মধ্যে পাগলের মতো নুজাকে খুঁজতে থাকে। ওর কলিজা ছিঁড়ে যাচ্ছে। কিছু হয়ে গেছে নাকি ওর? ফোন সুইচ অফ। আল্লাহ, আর সহ্য হচ্ছে না। তুমুল ঝড়ের মধ্যে চারপাশে খুঁজতে থাকে, কিন্তু কোথাও নোজার ছায়াও নেই। ওর শ্যাডোজও মনে হচ্ছে শ্যাড হয়ে গেছে। রেজওয়ান চারপাশ পাগলের মতো বৃষ্টিতে খুঁজে। ঠান্ডার পড়ছে, কিন্তু তারপরও রেজওয়ান নোজাকেই খুঁজে যাচ্ছে। ওর নিজের জীবনের বর্তমানে কোনো পরোয়া করছে না। ওর একটাই চাওয়া, তা হলো নোজাকে খুঁজে নেয়া, একটাবার নোজাকে দেখা। গলা শুকিয়ে আসছে রেজওয়ানের নোজাকে না পেয়ে। হাত পা অবশ হয়ে যাচ্ছে ধীরে ধীরে। দাঁড়িয়ে থাকতে অবধি পারছে না। চারপাশ খুঁজে এখানে না পেলে গাড়িতে ওঠে। উদ্দেশ্য একটা, আগে গিয়ে খোঁজা। গাড়ি স্টার্ট দিতে ওর ফোনে রোজার কল আসে। রেজওয়ান ফোন ধরতেই রোজা বলে, ভাইয়া চিন্তা করিস না, নোজা মাইশাদের বাড়িতে আছে। এটা শুনে রেজওয়ানের প্রাণভোমরা নিজের মধ্যে ফিরে আসে। এতক্ষণ আলতু ফালতু চিন্তায় মাথা নষ্ট হয়ে যাচ্ছিল ওর। শুধু মনে আসছিল এটা বাংলাদেশ। এটা বাংলাদেশ, এই দেশের নারীদের কোনো নিরাপত্তা নেই। এখানে পর্দাশীল হোক আর ছোট বাচ্চা হোক, কেউ রেহাই পায় না, কেউ না। এখানে নারীদের কোনো সুরক্ষা নেই, কোনো সুরক্ষা নেই। রেজওয়ান রোজাকে জিজ্ঞেস করে লোকেশন দে। রোজা আমতা আমতা করে বলে, থাক না, ও চলে আসবে। রেজওয়ান ধমক দিয়ে বলে, চুপচাপ সেন্ড কর। রোজা বলে, আচ্ছা। রেজওয়ান নিজের ফোনটা গাড়ির পেছনের সিটে ছুঁড়ে মেরে গাড়ির স্টার্ট দেয়। নোজার ওপর রাগ হচ্ছে, ভীষণ রকম রাগ হচ্ছে। নোজা ইচ্ছে করেই গিয়েছে মাইশার বাড়ি, যাতে রেজওয়ানকে শাস্তি দিতে পারে। জেদ করেই গিয়েছে। রেজওয়ান আর সহ্য করবে না ওর রাগ জেদ। আজ বাড়িতে নিয়ে এসে রুমে লক করে রাখবে। অনেক হয়েছে, অনেক। এবার নোজাকে একটা শিক্ষা দেয়াই লাগবে। আমি মাইশাদের বাড়ি এসে ফ্রেশ হই। এখন আমি আর মাইশা ওদের লিভিং রুমে বসে ধোয়া ওঠা আদা দেওয়া চা খাচ্ছি। ঠান্ডা লেগে গেছে। আমি রোজাকে বলে দিয়েছি যাতে টেনশন না করে, কারণ আমার টেনশন আম্মু আর এই রোজাই করে, আর কেউ না। মনটা বেশ অসহায় হয়ে পড়েছে আমার। শুধু মনে একটাই প্রশ্ন দৌড়াদৌড়ি করছে, রেজওয়ান কি করে করতে পারলেন এমন, কি করে? মাইশা আমার পাশে বসে একটা রিলস দেখছে আর পড়ছে, নিজের হবু নানিকে বিয়ে করে নেওয়া, দ্য গ্রেট কেরামত মিয়া। এটা শুনে আমার কাশি উঠে যায়। এটা শুনে তো আমার মাথায় হাত। কি শুনছি এটা? আমি চোখ বড় বড় করে ওর দিকে তাকিয়ে জিজ্ঞেস করি, কি নানি আবার হবু? মাইশা হাসতে হাসতে বলে, আরে ভাই, এটা বর্তমানে ফেসবুক গল্পের অবস্থা। যার যা ইচ্ছে হয় লিখে আর ওইসব রিলস দিয়ে প্রমোট করে। আমি ওকে প্রশ্ন করি, আচ্ছা, এগুলো যারা লিখে আর যারা প্রমোট করে, এদের ব্রেন কি হাঁটুর নিচে না পায়ের পাতায়, নাকি কাজই করে না কোনোটা? মাইশা বলে, আরে এগুলো বর্তমানে ট্রেন্ডে, এগুলো না লিখলে লেখা ভাইরাল হয় না। আমি হেসে বলি, এগুলো সব ক্রিঞ্চদের কাজ। মাইশা হঠাৎ একটু আগ্রহ নিয়ে বলে, আমিও একটা গল্প লিখব। গল্পের থিম দেব একটা অশ্লীল আর অসম্ভব সম্পর্কে, আর নায়ক নায়িকার ফার্স্ট নাইট দিব মাঝ সমুদ্রের নিচে। আর কিভাবে কি করে সব ফার্স্ট ক্লাস বর্ণনা দিয়ে ইংরেজিতে লিখব, যাতে কেউ অশ্লীল বলতে না পারে, কারণ এটি তো হবে ডার্ক রোমান্স। আমি ওর কথায় হেসে বলি, হ্যাঁ হ্যাঁ ডিক, তারপর তোর গল্পের জন্য ব্রেনলেস রিলস ক্রিয়েটররা রিলস বানাবে, কন্ট্রোল লেস হয়ে সমুদ্রের নিচে বাসর সেরে নেওয়া অমুক তমুক। মাইশা আমার সাথে তাল মিলিয়ে বলে, হ্যাঁ হ্যাঁ, তারপর আমি ওইটার বই বের করে দেবো, আর যাদের পড়ার রুচি একদম থার্ড ক্লাস তারা সেটা কিনে নিয়ে টিকটকে গ্রেট রিভিউ দিবে, আর আমি হয়ে যাবো সেরা লেখিকা। ওয়াও, ইতনি ফায়দা অশ্লীল রাখার। আমি এক ঢোক চা গিলতে গিলতে বলি, আর লিখতে কষ্ট হলে এআই দিয়ে লিখে নিবি, আর কেউ সমালোচনা করতে এলে নিজের পাঠকদের উস্কে দিবি, বুঝলি?
মাইশা তাল মিলিয়ে বলে, সমালোচনা তো ভালো রে বোকা, এতে আরও হাইপ হবে গল্পের। আমি হেসে বলি, হ্যাঁ বইন, এটাই তো বর্তমান অবস্থা। সমালোচক আগে সমালোচনা করতেন গল্প বয়কট করতে, কিন্তু এখন যা নিয়ে সমালোচনা হয় সেটাই হয়ে যায় ভাইরাল। সত্যি একটা করুণ অবস্থা এখনকার লেখালেখিতে। চলবে। গল্পটি কেমন লাগলো অবশ্যই জানাবেন।